आदिवासी विभागের উদ্যোগে আজকে এই সমস্ত आदिवासी কংগ্রেসের বিভিন্ন কমিটি যারা প্রতিনিধি তাদেরকে নিয়ে এই প্রতিনিধি সম্মেলন এই সম্মেলনে আমি आदिवासी কংগ্রেসের যিনি সভাপতি আজকের এই সম্মেলনের ওনার সভাপতির দায়িত্ব উনি পালন করছেন ওনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি। দীর্ঘদিন বাদে আদিবাসীদের নিয়ে এই ধরনের একটা সভার মধ্য দিয়ে সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে সংগঠনকে মজবুত করার জন্য ওনার যে পদক্ষেপ এই পদক্ষেপ আগামী দিন কংগ্রেস দলকে শক্তিশালী করবে এবং এই প্রত্যাশাও আমি রাখি যে ভারতবর্ষের জাতীয় কংগ্রেস বিভিন্ন রাজ্যে রাজ্যে কংগ্রেস দলের আদিবাসীদের তাদের শক্তি বৃদ্ধির লক্ষ্যে যে পদক্ষেপ নিয়েছে এই পদক্ষেপের অঙ্গরূপে আজকে এই কনভেনশন সংবিধান রক্ষক অভিযান জয় বাপু জয় ভীম এবং জয় সংবিধানের যে জয়যাত্রা সারা দেশব্যাপী চলছে তার প্রতিফলন আজকের এই আদিবাসী সম্মেলনের মধ্য দিয়ে কনভেনশনের মধ্য দিয়ে এটা সংগঠিত হতে যাচ্ছে। আমি আপনাদের সকলকে স্বাগত জানাই অভিনন্দন জানাই। এই মঞ্চে উপস্থিত সর্বভারতীয় কংগ্রেস কমিটির মাননীয় সিডব্লিউসি স্থায়ী আমন্ত্রিত সদস্য ত্রিপুরা বিধানসভার অন্যতম বিধায়ক জাতি উপজাতির নেতা সুদীপ রায় বর্মন মহাশয়, আমাদের পার্শ্ববর্তী রাজ্য মিজোরাম যিনি সেই সুদূর আইজল থেকে আজকের এই কনভেনশনে যোগদান করার জন্য আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে সর্বভারতীয় আদিবাসী কংগ্রেসের ন্যাশনাল কোঅর্ডিনেটর মিজোরামের প্রাক্তন মন্ত্রী এবং প্রাক্তন পরিষদীয় দলনেতা এমজেড জোডিন নাঙ্গু রেলটে মহোদয়, আমাদের মধ্যে উপস্থিত প্রাক্তন কংগ্রেস সভাপতি আমাদের প্রাক্তন বিধায়ক দিবাচন্দ্র রাঙ্খল মহাশয়, প্রাক্তন বিধায়ক ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সহসভাপতি অশোক দেববর্মা মহাশয়, এই মঞ্চে উপস্থিত আমাদের আদিবাসী কংগ্রেসের সমস্ত কর্মকর্তা প্রদেশ জেলা ব্লক স্তরের নেতৃবৃন্দ, আমাদের বিভিন্ন বিভাগের প্রধানগণ, জেলা সভাপতিগণ, আমাদের শাখা সংগঠনের সভাপতিগণ, সর্বোপরি আমন্ত্রিত অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ, এখানে প্রতিনিধি রূপে উপস্থিত আমার উপজাতি ভাই ও বোনেরা, সাংবাদিক বন্ধুরা, আমি সবাইকে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে স্বাগত জানাই, অভিনন্দন জ্ঞাপন করি। আপনাদের সকলে এই শুভ ইংরেজি নববর্ষে পদার্পণ করে আপনাদের
সুস্থ এবং সমৃদ্ধি কামনা করি। এই যে গুরুত্বপূর্ণ আজকের এই কনভেনশন, আদিবাসী প্রতিনিধিদের নিয়ে যে কনভেনশন, এই কনভেনশনে যারা উপস্থিত হয়েছে, একটা বিষয় মঞ্চ থেকে আমরা বারবার উপলব্ধি করছি, আজকে একটা বিরাট সংখ্যক আদিবাসী ভাই বোনরা এখানে এসেছেন। তাদের সহায়তা করার জন্য আমাদের এই ধলাই জেলার অনেক স্বেচ্ছাসেবকরা আছেন, নেতৃবৃন্দরা আছেন। সকলের সমন্বয়ে একটা সাংগঠনিক সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্য এবং আগামী দিন আমাদের যে দিশা, এই দিশা আমরা এখান থেকে নির্ণয় করে বেরোবো, এই প্রত্যাশা নিয়ে কিন্তু এখানে সমবেত হয়েছি। কিছু কিছু প্রতিনিধিদের তাদের এই সভাতে এসে শৃঙ্খলার দিকে তাদের যথেষ্ট গুরুত্ব দেওয়ার প্রয়োজন বলে আমি মনে করছি। ঢুকছেন, বেরোচ্ছেন, আমরা একটা সভা করব, 2 ঘন্টার সময় আমরা এক জায়গায় বসে অতিবাহিত করতে পারি না। আমি অনেক আমাদের মহিলা প্রতিনিধিদের মধ্যে দেখছি এমন অনেকে আছেন 4 বার গেছেন, বেরোচ্ছেন, ঢুকছেন। কি কারণ? আমি অনুরোধ করব, যদি কেউ মনে করেন যে এই সভাতে থাকতে পারছেন না, দয়া করে আপনারা বাইরে অপেক্ষা করুন। যারা প্রাকৃতিক কাজের জন্য বেরোবেন তাদেরকে আমি অনুরোধ করব যে সেরে আসুন। আপনাদের বোধহয় এটা বোধগম্য হওয়া উচিত যে 90% মানুষ এই মিজোরামে যারা আদিবাসী, আজকে সেই রাজ্য থেকে আইজল থেকে আমবাসা একটা বিরাট দূরত্ব অতিক্রম করে রেলকে সাহেব আমাদের মধ্যে এসেছেন। এই রাজ্যে আদিবাসী কংগ্রেসকে সহায়তা করার জন্য, আপনাদের পাশে থেকে মিজোরামের কংগ্রেসের পক্ষ থেকে আপনাদেরকে সমর্থন জানানোর জন্য এবং আগামী দিন যে লড়াইয়ের প্রস্তুতি আপনারা নিতে যাচ্ছেন, এই এডিসি নির্বাচন, যে নির্বাচন নিয়ে বর্তমান সরকারের যেমন তালবাহানা, আর যারা এই রাজ্যের আদিবাসীদের দিন দিন ঠকিয়েছে সেই আঞ্চলিক দলগুলি যারা প্রতিনিধিত্ব করার জন্য আপনাদের কাছে গেছে, আপনাদের কাছ থেকে মূল্যবান ভোট নিয়ে বিধানসভায় বিরোধী দলের ভূমিকা পালন করার জন্য শপথ গ্রহণ করেছিল, আজকে তারা সুবিধাভোগীর স্বার্থান্বেষী হিসাবে সরকারের সাথে হাত মিলিয়ে আপনাদের স্বার্থকে জলাঞ্জলি রাজ্যে তাদের অবস্থান। এই পরিস্থিতিতে আমাদের লড়াইয়ের পথ ঠিক করতে হবে, আমাদের লড়াইয়ের জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। আমাদের মধ্যে যদি সিনসিয়ারিটির অভাব থাকে, আমাদের মধ্যে যদি দলের প্রতি আমাদের যদি বিশ্বাস আর আস্থা যদি আমরা তৈরি করতে না পারি, তাহলে আগামী দিন এই লড়াইটা দুর্বল লড়াই হবে। এই লড়াইয়ে আমরা যে গুরু দায়িত্ব পালন করার জন্য আজকে এখানে সমবেত হয়েছি, এই গুরুত্বপূর্ণ সভা, এই সভা কোনো অবস্থায় আগামী দিন এই রাজ্যের আদিবাসীদের তাদের স্বার্থ রক্ষা করতে সমর্থ হবে না। এটা প্রায় দীর্ঘদিন পরে আমরা সমস্ত সংরক্ষিত আসন থেকে শুরু করে এই রাজ্যের প্রত্যেকটা বিধানসভা থেকে আমরা প্রতিনিধি আজকে এইখানে সমবেত করে আমরা এই সভার কাজ করছি। আমাদের লক্ষ্য, যারা বলেছে এই রাজ্যের আদিবাসীদের স্বার্থ রক্ষার জন্য, কেউ বলছে ত্রিপুরাল্যান্ড, কেউ বলছে গ্রেটার ত্রিপুরাল্যান্ড, গ্রেটার ত্রিপুরাল্যান্ডে এই রাজ্যের আদিবাসীদের সমস্যার সমাধান হবে কি? আমি আপনাদের কাছে এই বিষয়টা রাখতে চাইছি। আদিবাসীরা চায় উন্নয়ন, আদিবাসীরা চায় কর্মসংস্থান, আদিবাসীরা চায় বাসস্থান, আদিবাসীরা চায় খাদ্য, আদিবাসীরা চায় তাদের জন্য
একটা শান্তি সম্প্রীতির পরিবেশ এই রাজ্যে বিরাজ করুক। কি চলছে এই রাজ্যে? প্রধান বিরোধী দল তীব্রমতা, শাসক দল বিজেপি, তারা একে অন্যের সঙ্গে হাত মিলিয়েছে। এবং এই হাত মিলানোটা যদি রাজ্যের আদিবাসীদের স্বার্থে হয়ে থাকতো, আদিবাসীদের উন্নয়নের জন্য হয়ে থাকতো, তাহলে আমরা জাতীয় কংগ্রেস দল আমাদের কোনো আপত্তি থাকতো না। তারা বোঝাচ্ছে একদিকে সরকারে বা শাসক দলে আছি, আবার দেখা যাচ্ছে দড়ি টানাটানি, মারামারি, অফিস ঘর ভেঙে দিচ্ছে, ভাঙচুর হচ্ছে, ও আদিবাসী নেতাদের বাড়িতে গিয়ে ভাঙচুর হচ্ছে, যানবাহনের উপর আক্রমণ হচ্ছে। দুটি দল একসাথে থাকলেও তাদের মধ্যে কোনো সমন্বয় নেই, তাদের মধ্যে কোনো রাজনৈতিক বোঝাপড়া নেই। আর যেখানে রাজনৈতিক বোঝাপড়া নেই সেখানে আদিবাসীদের উন্নয়ন কিভাবে সম্ভব? কিভাবে আদিবাসী যুবকরা, আজকে যারা শিক্ষিত যুবকরা, তারা বেকার অবস্থায় দিন যাপন করছে, যুবক যুবতীদের মধ্যে হতাশা, নেশাগ্রস্ত হয়ে তাদের আজকে পরিবারগুলি বিপন্ন, হতাশায় গ্রাস করেছে এই রাজ্যের আদিবাসীদের একটা বড় অংশের যুবক যুবতীদের। গতকাল আমরা এই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদারের মৃত্যু দিবস পালন করেছি। 1988 থেকে 1993 অবধি সুধীর বাবুর মন্ত্রিসভা ছিল, এবং সেখানে আমরা এই 5 বছরে আমাদের রাজ্যের দুজন মুখ্যমন্ত্রী তারা দায়িত্ব নিয়ে এই রাজ্যে 37,500-র উপর শিক্ষিত বেকারদের চাকরি প্রদান করেছিলেন। মাত্র 5 বছরে এই চাকরি প্রদান করেছেন, যার মধ্যে একটা সিংহভাগ ছিল ওই আদিবাসী সম্প্রদায়ের যুবক যুবতীদের। তাদেরকে সরকারি চাকরি বা কর্মসংস্থানের মাধ্যমে তাদেরকে নিয়োগ করা হয়েছিল। রাজ্যের মুখ্যমন্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রী, উনি স্বীকার করেছেন বিগত 7 বছরে মাত্র 13,000 চাকরি দিয়েছেন, এবং এই 13,000 চাকরির মধ্যে আউটসোর্সিং থেকে শুরু করে ওই বিভিন্ন চুক্তিবদ্ধ যারা কর্মসংস্থানের সঙ্গে নিযুক্তি পেয়েছেন তাদেরকেও সেখানে উনি হিসেবের মধ্যে রেখেছেন। তাহলে কি হলো তাদের প্রতিশ্রুতি? বছরে 50,000 চাকরির কথা বলে যারা সরকারে এসেছেন, আজকে 7 বছর কাটিয়েও 50,000 চাকরি দিতে পারেননি। তাদের আজকে ব্যর্থতা এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, এখন শিক্ষিত যুবকদের ভাবতে হবে যে কোন সরকার প্রয়োজন, কাকে ক্ষমতায় অধিষ্ঠিত করতে হবে, কোন জাতিরা কোন দিশায় চলবে, এটা তাদেরকে ভাবতে হবে। এখানে যুবক বন্ধুরা যারা এসছেন, আরো আপনাদের সংগঠন মজবুত করতে হবে। উপজাতিদের স্বার্থে আপনাদের পথে নামতে হবে, বিভ্রান্ত হলে চলবে না। যারা বলেছিল যে কনস্টিটিউশন সলিউশন, যারা বলেছিল ওই চুক্তির মাধ্যমে পেয়ে গেছি, আজকে কিন্তু শাসক দলের হাত ধরে শুধু সুখ ভোগ করা, ভোগ বিলাসের প্রতি নিজেদেরকে সঁপে দেওয়া, আর কিছু অর্থনৈতিক লাভালাভ, এই রাজ্যের উপজাতি সম্প্রদায়ের স্বার্থকে জলাঞ্জলি দেওয়া। এই পরিস্থিতিতে যুবক বন্ধুদের আমি তাদের কাছে আহ্বান রাখবো, একটা জবাব দিতে হবে। এই জবাবের জন্য প্রস্তুত হতে হবে, আর প্রস্তুত হওয়ার জন্যই আমরা এখানে এসেছি, সমবেত হয়েছি। সামনে আমাদের ভিলেজ কাউন্সিল নির্বাচন, দড়ি টানাটানি চলছে, একদিকে কোলাকুলি আর একদিকে ডান্ডাবাজি। ভিলেজ কাউন্সিল নির্বাচন করাতে চায় না, আর আমরা বারংবার বলছি ত্রিস্তরীয় ভিলেজ কাউন্সিলের ব্যবস্থা করে অধিক অর্থ যেন আদিবাসীদের উন্নয়নে তাদের কাছে তুলে দেওয়া যায়, যেটা গ্রাম পঞ্চায়েতের নির্বাচনে আমরা দেখেছি
যে জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত, কেন ভিলেজ এরিয়াতে আজকে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা চালু হবে না? 125তম সংশোধনীর মাধ্যমে ডক্টর মনমোহন সিং যে ব্যবস্থাপনা ভারতবর্ষের 4টি রাজ্যের যে সমস্ত ষষ্ঠ তফসিলভুক্ত এলাকা, সেই এলাকাগুলির মধ্যে তারা এই 125তম সংশোধনীতে আরো বেশি ক্ষমতা অর্পণ করার জন্য যে প্রস্তাব উনি এনেছিলেন, 10 বছর কেন্দ্রে একটা সরকার কাটিয়েছে, এই প্রস্তাব পাস হয়নি। আমাদের রাজ্যে 7 বছর বিজেপি সরকার এবং তাদের সঙ্গে আইপিএফটি কেবরামথা আজকে যোগ দিয়েছে। ওই 125তম সংবিধান সংশোধন তো তারা পার্লামেন্ট থেকে করাতে পারছে না। তারা তো সেখানে এই দাবি নিয়ে বিজেপি সরকারকে চেপে ধরছে না, কেন্দ্রীয় সরকারকে তারা এই সংশোধনী পাশ করানোর জন্য কেন পদক্ষেপ নিচ্ছে না? যদি উপজাতি স্বার্থ রক্ষা করতে চায় তাহলে কংগ্রেস দলের যে দাবি, এই দাবির সঙ্গে সহমত পোষণ করে তারা কেন আমাদের সঙ্গে আজকে এই আন্দোলন তারা করবে না? কারণ তারা আসলে উপজাতি উন্নয়ন চায় না, তারা চায় সুবিধা ভোগ করে। উপজাতি যুবকরা আজকে অনেক ব্যাকলগ পড়ে আছে, শূন্যপদ পড়ে আছে, এই শূন্যপদগুলিতে এই সরকার চাকরি দেয় না, এই নিয়ে কোনো আন্দোলন হয় না। আজকে কংগ্রেস দলকে সাংগঠনিকভাবে এগিয়ে আসতে